ওকে, আজকে আমরা হচ্ছে হট ওয়ার্কিং প্রসেসের থার্ড যে প্রসেস আছে সেটা হচ্ছে এক্সট্রুশন প্রসেস। এক্সট্রুশন নিয়ে আলোচনা করব এবং এর সাথে আমরা হোপফুলি কোল্ড ওয়ার্কিং প্রসেস পর্যন্ত আজকে যেতে পারবো আজকের ক্লাস শেষে। তো দেখা যাক কি হয়। এক্সট্রুশন আর তেমন কিছুই না, আমরা প্রতিদিন সকালবেলা এক্সট্রুশন করি, ঠিক আছে? কিভাবে? We use this method to squeeze out toothpaste. হ্যাঁ, টুথপেস্ট যে মেথডে আমরা বের করি সেটাই হচ্ছে এক্সট্রুশন। অর্থাৎ পুশ করে কোনো ম্যাটেরিয়ালকে সার্টেন একটা হোলের মধ্য দিয়ে বের করে নিয়ে আসাটাই হচ্ছে এক্সট্রুশন। আর একটা এক্সাম্পল হতে পারে কেকের ডেকোরেশন যারা করে থাকো, দেখবে যে কেকের ডেকোরেশনের সময় যে আউটলেট যেটা থাকে অর্থাৎ হোল যেটা থাকে বিভিন্ন ডিজাইনের থাকে, সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা আউটপুটটা পাই। ওকে, সিমিলার ওয়েতে এক্সট্রুশন করা হয়। তো এক্সট্রুশনের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে যে তোমার ডাইরেক্ট এক্সট্রুশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সট্রুশন। আমরা দুইটা মেথডই দেখব, এছাড়াও আরেকটা এক্সট্রুশন আছে সেটাও আমরা দেখব। তো ফার্স্ট হচ্ছে ডাইরেক্ট অর ফরওয়ার্ড এক্সট্রুশন। তো আমাদেরকে ডাইরেক্ট এক্সট্রুশনের ক্ষেত্রে যেটা হবে যে যে মানে হাই টেম্পারেচারে ম্যাটেরিয়ালকে যখন কোনো একটা ডাইয়ের মধ্য দিয়ে পাস করানো হবে, দিস ইজ এ ডাই, ব্লু কালার যেটা সেটা হচ্ছে ডাই। তো এই ডাইয়ের মধ্য দিয়ে যখন হচ্ছে এই রেড হট যে মেটাল আছে সেই মেটালকে যদি কোনো র্যাম দিয়ে পুশ করা হয় তাহলে ডাইয়ের যে সাইজ সেই সাইজ অনুযায়ী ম্যাটেরিয়াল অন দ্য আদার সাইড উইল গেট দ্য extruded product. So this is the forward direction. That means the movement of the die, that means the movement of the die is same as the movement of the material. Okay, and it's very simple. It's খুবই simple একটা process. এই process just hot metal কে red hot metal কে একটা ডাইয়ের মধ্য দিয়ে পাস করা হয়, তাহলে ওই ডাইয়ের যে সাইজ সেই সাইজ অনুযায়ী প্রোডাক্টটা বের হবে। আর প্রোডাক্টের ক্রস সেকশন কি রকম হবে? তুমি ডাইয়ের কনফিগারেশন যেমন করবা, ফর এক্সাম্পল তুমি যদি সার্কুলার কনফিগারেশন করো ডাইয়ের, তাহলে সেক্ষেত্রে মানে যে প্রোডাক্ট এখান থেকে বের হবে তাহলে সেটা হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল হবে, ঠিক আছে? আবার যদি তুমি ট্রায়াঙ্গুলার করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি ট্রায়াঙ্গুলার ডাই এখানে তোমাকে প্লেস করতে হবে, এই লোকেশনে ট্রায়াঙ্গুলার ডাই প্লেস করতে হবে, তো সেক্ষেত্রে ট্রায়াঙ্গুলার পাবা। হোয়াটএভার শেপ ইউ ওয়ান্ট you can put it in there and then you'll get the output, the cross section of the output material same as the cross section of the die. Okay, so the next one is indirect or backward extrusion. It's the same type but এক্ষেত্রে র্যামের যে মুভমেন্ট এবং হচ্ছে ম্যাটেরিয়ালের মুভমেন্টটা হচ্ছে অপোজিট সাইডে, ঠিক আছে? এই সাইডে ফিক্সড করা থাকবে, এখানে molten material, so not the molten material, metal at high temperature will stay in here in this location, and then when you push using a ram into the material gets out through the die. Okay, die দিয়ে হচ্ছে ম্যাটেরিয়ালটা বের হয়ে আসে। তো এটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সট্রুশন অর ব্যাকওয়ার্ড এক্সট্রুশন, অর্থাৎ আমি র্যামের মুভমেন্ট যে ডিরেকশন বরাবর তার অপোজিট ডিরেকশনে আমার আউটপুট ম্যাটেরিয়াল আমি পাচ্ছি, তাই এটাকে ব্যাকওয়ার্ড এক্সট্রুশন বলা হচ্ছে। নেক্সট আরেকটা এক্সট্রুশন আছে সেটা হচ্ছে টিউব এক্সট্রুশন। যদি এক্সট্রুড করে আমি যদি হচ্ছে টিউব তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে একটা ম্যান্ড্রিল প্লেস করতে হবে। দ্য ব্ল্যাক কালার, দিস ওয়ান ইজ ম্যান্ড্রিল। ওকে, একটা ম্যান্ড্রিল যদি আমি প্লেস করে দেই, তারপরে হচ্ছে আমি যদি ম্যাটেরিয়ালকে পুশ করি তাহলে সেক্ষেত্রে আমি এখানে হলো সিলিন্ডার পাবো, ঠিক আছে? ক্রস সেকশনটা হবে হলো ক্রস সেকশন আমি অবটেন করতে পারি। তো সেক্ষেত্রে সেটাকে যখনই কোনো হলো থিন ওয়াল টিউব ম্যাটেরিয়াল থাকে, মেটাল থাকে, সেটাকে আমরা হচ্ছে টিউব হিসেবে ট্রিট করি। সো এটা একটা টিউব হিসেবে ট্রিট করা হবে। আর এক্ষেত্রে শুধু যে ফরওয়ার্ড এক্সট্রুশনই, অর্থাৎ মানে ডাইরেক্ট এক্সট্রুশন ইনডাইরেক্ট এক্সট্রুশন দুইটা মেথডই আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? দুইটা মেথডেই আমরা এই ধরনের প্রোডাক্ট পাবো। হ্যাঁ বলো, কে কথা বলছিলা? কে কথা বলছিলা? স্যার রাজীব বসাক সম্ভবত। আমাদের ক্লাসে নয় এমন কেউ একজন এই ক্লাসে আছে, কে আছে? ফার্স্টে স্যার 2054 লেখা স্যার, ওইটা স্যার আমাদের ক্লাসে নাই স্যার। কার আছে?
কেউ একজন এক্সট্রুশন নিয়ে কোশ্চেন করেছিল, কোনটা কোনটা ব্যাকওয়ার্ড এক্সট্রুশন? জি স্যার। ব্যাকওয়ার্ড এক্সট্রুশনে তো আর তেমন কিছুই না, ম্যাটেরিয়াল একটা জায়গায় ট্র্যাপ হয়ে থাকবে, তুমি হচ্ছে একটা র্যাম দিয়ে পুশ করবা। এই র্যাম দিয়ে যখন পুশ করবা তখন ম্যাটেরিয়ালটা র্যামের মধ্যে যে হোল থাকবে, এই হোল দিয়ে ম্যাটেরিয়ালটা আউট হয়ে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইনলি ব্যাকওয়ার্ড এক্সট্রুশন। আর এই আমরা যে টিউব এক্সট্রুশনের কথা বলছি, এটা হচ্ছে ফরওয়ার্ড এক্সট্রুশনেও করা যাবে, ব্যাকওয়ার্ড এক্সট্রুশনেও করা যাবে। তুমি যদি হচ্ছে র্যামটার মধ্যেই একটা ম্যান্ড্রিল থাকে, ঠিক আছে, ডিফারেন্ট কালার নিন, এই র্যামের মধ্যে যদি হচ্ছে একটা ম্যান্ড্রিল এখানে দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ইয়ে পেতে পারি, সিলিন্ডার পেতে পারি। হ্যাঁ স্যার, ওই ম্যান্ড্রিলের ব্যাপারটা একটু বলবেন? ওই যে নেটওয়ার্ক সলিড অবজেক্ট, একটা সলিড অবজেক্ট। তুমি মনে করো টুথপেস্ট বের করার সময় টুথপেস্টের যে যে হোল দিয়ে টুথপেস্টটা বের হয়, ওইখানে তুমি যদি হচ্ছে মনে করো একটা কলম ধরে রাখো, তাহলে কলমের চারপাশ দিয়ে টুথপেস্ট গুলো বের হবে না? জি স্যার। অনেকটা সিমিলার টাইপের, কলমটা হচ্ছে ম্যান্ড্রিল হিসেবে কাজ করবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। Okay. Acha, there are some characteristics of extrusion. First of all, faster process. It takes very small amount of time and good tolerance. That means material যে dimension, সেই dimensionটা খুব accurately maintain করা যায়। Mechanical properties are superior than rolling due to compression and squeezing action. The rolling এর তুলনায় এটার মধ্যে material property এবং material এর মধ্যে আরেকটা important property পাওয়া যায়, সেটা হচ্ছে directional property. Material একটা certain direction বরাবর align হয়ে যায় grain গুলো। Okay, which is good. And one is the good surface finish and complex shapes can be made easily. Okay, next হচ্ছে piercing. কার কোনো কোশ্চেন আছে কিনা এক্সট্রুশনে? আর স্যার ওই ভেতরের মেটাল গুলো কি তাহলে স্যার মোল্টেন করে নিয়ে তারপরে এখানে মোল্টেন করা না, এখানে হচ্ছে যেহেতু হচ্ছে মানে মেটাল ওয়ার্কিং প্রসেস, এখানে এখানে কিন্তু আমরা মেল্ট করছি না, এটা হচ্ছে অনেক হাই টেম্পারেচারে বিফোর মেল্টিং রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে মেটালটা প্রায় প্লাস্টিক স্টেটে চলে যায়। ঠিক আছে, কমপ্লিটলি প্লাস্টিক স্টেটে চলে যায়, বাট ইট অ্যাক্টস লাইক এ ডো। এই যে আটা বানানোর যে ডো আছে না, রুটি বানানোর সময় ডো বানায় না? জি স্যার। মেটালটা যখন হাই টেম্পারেচারে মেটালটা এরকম হচ্ছে ডো এর মতো হয়ে যায়, ডো এক্সট্রুশন করে বের করে নিয়ে আসতে হয়। স্যার এটা কি স্যার হচ্ছে স্ট্রেট লাইন না হয়ে বিভিন্ন শেপে হতে পারে তো নাকি? মানে পাক সিস্টেমও যদি করা যেতে মানে করতে চাই এরকম, মানে পাক সিস্টেম যে হচ্ছে ওটা বের হয়ে একটা পাক কুণ্ডলীর মতো হবে আর কি। স্প্রিং এর মতো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি পরবর্তীতে করে নিতে পারো, বাট এখানে সিস্টেম মানে কিছু কিছু স্যার দেখছি যে এরকম বের হওয়ার সময় একটা ইয়ে হয়ে যায়, মানে পরবর্তীতে ওটা শক্ত হয়ে যাওয়ার পর ওরকম শেপেই থাকে। হ্যাঁ, অনেক সময় এটা সম্ভব। এখন তোমার ডাইটার কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করবে এটা। এজন্য তো বলছে যে অনেক কমপ্লেক্স পার্টও তৈরি করা যায়। তোমার হচ্ছে ডাইটার কনস্ট্রাকশনের উপর। এখন তোমার ডাই এটা হচ্ছে স্ট্রেট, দ্যাট মিন্স ডাইটা এখানে স্ট্রেট ডাই, স্ট্রেট বের হবে। এখন তোমার ডাইটা যদি অনেকটা এরকম টাইপের হয়, ঠিক আছে, এদিক দিয়ে এসে হয়, তাহলে এখান থেকে যখন ম্যাটেরিয়াল বের হবে সে তখন স্পাইরাল হয়ে বের হবে না? স্পাইরাল হয়ে বের হবে, এদিক থেকে হবে। এই শব্দ হচ্ছে কে? একটু একটু মিউট করে রাখো, যখন কথা বলার দরকার হয় শুধু তখনই হচ্ছে ইয়ে করবা। বুঝতে পারছো আমার কথা স্যার? ওকে, নেক্সট পায়ার্সিং। এটা এটা হচ্ছে মেটাল ওয়ার্কিং প্রসেস এবং এটার মেইন যে পারপাস সেটা হচ্ছে টু প্রডিউস সিমলেস টিউব। টিউব তৈরি করার ক্ষেত্রে এই মেথডটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে এখানে যে রোলার দুটো ইউজ করা হয়, এটা কিন্তু খেয়াল করে দেখো যে রোলার দুটো কিন্তু এক্সিস যে দুটা, এই রোলারের যে এক্সিস দুইটা কি অ্যালাইন আছে, সেম সেম ডিরেকশনে আছে? অনেকটা এক্স যদি টপ থেকে দেখা হয়, অর্থাৎ টপ সাইড থেকে যদি দেখা হয়, তাহলে রোলারের যে এক্সিস সেটা হচ্ছে তোমার অনেকটা এক্স টাইপের। ঠিক আছে, এটা হচ্ছে একটা রোলার,
আর এদিক থেকে আরেকটা রোলার থাকবে, ঠিক আছে? এক্সাম্পল আমি যদি এইভাবে দিই, দুইটা রোলার একটা সার্টেন অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ দুইটা রোলারের যে এক্সিস এটা একটা, এই রোলারের এক্সিস এটা এবং এই রোলারের এক্সিস এটা, দুইটা এক্সিস প্যারালাল থাকবে না, দুইটা এক্সিস হচ্ছে একটা সার্টেন অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে? অ্যাঙ্গেলে থেকে দুইটা রোলার যদি একই ডিরেকশনে রোটেট করে তাহলে এক্ষেত্রে দুইটা কাজ এখান থেকে করানো যায়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, ঠিক আছে? এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এদিক থেকে দেখলে আমরা দেখছি যে এটাও অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে, এবং এই রোটেশনের ফলে দুইটাই একই দিকে রোটেট করতেছে। এক্ষেত্রে এর আগে আমরা একটা জিনিস দেখেছিলাম যে হচ্ছে রোল ফর্মিং, তাই না? রোল ফর্মিং এ কি ছিল, দুইটা রোলার হচ্ছে মানে প্যারালালি ছিল, এরকম দুইটা রোলার হচ্ছে প্যারালালি ছিল, দুইটা একই ডিরেকশনে রোটেট করে, মাঝখানে আমার ওয়ার্ক পিস থাকে, সেই ওয়ার্ক পিসটাও রোটেট করে, একই সাথে আমি রোলার দিয়ে যখন প্রেসারাইজ করি তখন এই মাঝখানে যে ওয়ার্ক পিস যেটা সেটা হচ্ছে ডাইমেনশন বেড়ে যায় এবং লেংথ বেড়ে যায় এবং ডায়ামিটার কমে যায়, এটা আমরা দেখেছি রোল ফর্মিং এ। এক্ষেত্রে রোলার দুইটা হচ্ছে ইনক্লাইন থাকার কারণে রোলার দুটো যে এক্সিস, সেই এক্সিস দুটো ডিফারেন্ট এক্সিস হওয়ার মানে এক্সিস দুটো একটা সার্টেন অ্যাঙ্গেলে থাকার কারণে এটা শুধু যে রোল করবে তা না, এই পাইপটা যে শুধু রোটেট করবে তা না, ঠিক আছে? এই পাইপটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, শুধু রোটেট করবে তা না, একই সাথে এই পাইপটা আবার ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করবে, ঠিক আছে? তাহলে রোলারের ফাংশন কি কি থাকতেছে, এক হচ্ছে প্রেসারাইজ করা, ঠিক আছে? এক নম্বর হচ্ছে প্রেসার অ্যাপ্লাই করা, দুই নম্বর হচ্ছে এই টিউবটা যেটা আমরা হচ্ছে যে সলিড সিলিন্ডার থেকে আমরা টিউব তৈরি করতে চাচ্ছি সেই সিলিন্ডারটাকে রোটেট করা এবং একই সাথে এই সিলিন্ডার যেটা আছে, ঠিক আছে, সিলিন্ডারটাকে আবার ফরওয়ার্ড ডিরেকশনে মুভমেন্ট দেওয়া, ফরওয়ার্ডিং দ্য টিউব। সো রোলারের এই তিনটা হচ্ছে বেসিক কাজ। এরপরে ম্যান্ড্রিল যেটা আছে, ম্যান্ড্রিলটার কাজ হচ্ছে যে এই হট যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারটার মাঝখানে যখন ম্যান্ড্রিলটাকে প্লেস করা হয়, সিলিন্ডারটা যখন এই ম্যান্ড্রিলের মধ্য দিয়ে পাস হবে মাঝখানে হোল তৈরি করবে, অর্থাৎ লেফট সাইডে যদি আমরা হচ্ছে লেফট সাইডে যদি ক্রস সেকশন দেখি, ইটস এ সলিড ক্রস সেকশন, আর ডিউ টু ইউজ অফ ম্যান্ড্রিল অ্যান্ড দ্য pressure and forwarding movement of the roller on the outer side, when the product comes out we get a hollow cylinder, মাঝখানটা খালি থাকবে এবং এভাবে একটা থিন হলো সিলিন্ডার আমরা অবটেইন করতে পারবো। ওকে, কার কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এটা বের হওয়ার পরে কি এটার পাশে স্ক্রু সাইজের কোনো শেপ থাকবে? এটা বের একটু স্পাইরাল কোনো শেপ? না, এটার সাথে বাইরের দিকে কোনো স্পাইরাল শেপ থাকবে? বাইরের দিকে? ও, তুমি এটার জন্য বলতেছো যে এখানে রোলারটা হচ্ছে ইয়া থাকার কারণে? জি স্যার। কোনা থাকার কারণে, এটা জাস্ট দেখানোর জন্য দেখানো হয়েছে, ঠিক আছে? তোমার যদি স্পাইরালের দরকার হয় তাহলে সেক্ষেত্রে তুমি স্পাইরাল করবে, আদারওয়াইজ ইউ মেক ইট ফ্ল্যাট। হ্যাঁ, ওকে স্যার। আর যত কন্ট্যাক্ট যত কম হবে তত কম পরিমাণে ফোর্স লাগবে, ঠিক আছে? স্যার সিমলেস টিউবটা যেন কি বলছিলেন? সিমলেস টিউব মানে হচ্ছে নরমালি টিউব তৈরি করা হয় হচ্ছে ফ্ল্যাট প্লেট থেকে। লেটস সে এরকম একটা ফ্ল্যাট প্লেট আছে, বুঝতে পারছো? এই ফ্ল্যাট প্লেটটাকে যদি তুমি বেন্ড করো, বেন্ড করে জয়েন করে দাও, এখানে জয়েন করে দিলাম, তাহলে এখানে একটা ওয়েল্ডিং এর সিম তৈরি হয়ে যাবে না? জয়েনিং প্লেসে ওয়েল্ড সিম মনে আছে? ওয়েল্ড বিট যেটাকে বলে সেটাই কিন্তু ওয়েল্ড সিম বলা হয়। সিম ওয়েল্ডিং দেখলাম না আমরা, লং ওয়েল্ডিং করতে গেলে ওয়েল্ড সিম তৈরি হয়। তো এই সিমটা তৈরি হয় যখন হচ্ছে এই প্লেট থেকে হচ্ছে সিলিন্ডার তৈরি করা হয়, ঠিক আছে, হলো সিলিন্ডার তৈরি করা হয়। বাট যে সকল কিছু কিছু সিলিন্ডারে তোমরা দেখবা যে কোনো ধরনের ওয়েল্ডিং নাই, ঠিক আছে, ওয়েল্ডিং এর যে সিমটা সেটা নাই, একেবারে কন্টিনিউয়াস। এই ধরনের সিম যদি না থাকে তাহলে সেগুলোকে বলা হয় সিমলেস, আর সিম না থাকলে যে টিউব সেটাকে সিমলেস টিউব হিসেবে ট্রিট করা হয়, বুঝতে পারছো? এটা কি অনেকটা লেদ মেশিন অপারেশন করে যে ভেতরে মানে হলো ফর্ম করা হয় এটার মতো? সিলিন্ডার তৈরি করবা কিংবা হচ্ছে তুমি নাট তৈরি করতে চাচ্ছ, ঠিক আছে,
তুমি হলো সিলিন্ডার তৈরি করবে না, এটা তো কোনো ওয়েল্ডিং জোন থাকবে না স্যার। থাকবে না। এটাকে বলা হয় সিমলেস, মানে ওয়েল্ডিং সিমটা না থাকলে সেটাকে সিমলেস বলা হবে। বুঝতে পেরেছো? জি স্যার। নেক্সট ড্রয়িং। ড্রয়িং মানে হচ্ছে কোনো কাপ শেপ পার্ট তৈরি করাটাকেই বলা হয়, মেইনলি বলা হয় ড্রয়িং। ঠিক আছে, প্রসেস অফ মেকিং কাপ শেপ পার্ট ফ্রম এ শিট মেটাল। একটা সার্টেন শিট মেটাল থাকবে, সেই শিট মেটালটাকে একটা পাঞ্চের মাধ্যমে পাঞ্চ করে দিয়ে আমরা যদি হচ্ছে কাপ শেপ তৈরি করি তাহলে সেটাকে বলা হয় কি ড্রয়িং। ওকে, অ্যারেঞ্জমেন্টটা খুবই সিম্পল। ঠিক আছে, ব্লাঙ্ক যেটা দ্যাট মিনস হচ্ছে যে যেটা থেকে আমরা হচ্ছে এটা কিন্তু 3 ডাইমেনশনাল। ঠিক আছে, কাপ শেপ যেটা এটা দেখানো হচ্ছে 2 ডাইমেনশনাল, যদিও দেখানো হচ্ছে এখানে ক্রস সেকশন, বাট এটা কিন্তু 3 ডাইমেনশনালি এই ইয়াটা তৈরি হবে। ঠিক আছে, এই কাপ যেটা তৈরি হবে সেটা বেসিক্যালি হচ্ছে তোমার 3 ডাইমেনশনাল এরকম কাপ তৈরি হবে। বুঝতে পারছো? তো এক্ষেত্রে 3 ডাইমেনশনালি যদি আমরা আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা ব্লাঙ্ক এখানে প্লেস করার পর যখন এই দুই পাশে যে সাপোর্ট লাইন দুইটা ব্লাঙ্ক দুইটা দেখতেছো, এই দুইটার কাজ হচ্ছে মেইনলি এটাকে প্রেসারাইজ করে ধরে রাখা, এই লোকেশনে প্রেসারাইজ করে ধরে রাখা। তারপর এই পাঞ্চটা ইউজ করে যদি আমরা প্রেসারাইজ করি তাহলে সেক্ষেত্রে এটা নিচের দিকে মুভমেন্ট করবে এবং একই সাথে এই লেফট সাইড কিংবা রাইট সাইড থেকে এটা ভিতরের দিকে প্রবেশ করা শুরু করবে। ঠিক আছে, এট দি এন্ড এটা ডিপেন্ড করবে তুমি কতটুকু ড্রয়িং করতেছো। যদি খুব বেশি ড্রয়িং করো তাহলে দেখা যাবে যে এটা পুরোটাই এদিক দিয়ে গিয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার তুমি যদি একটু এজ রাখতে চাও, ঠিক আছে, এখানে যেমন এজ একটু রয়ে গেছে, এরকম এজ যদি রাখতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি এটা ডিপেন্ড করবে তুমি কতটুকু ড্রয়িং করছো। ঠিক আছে, সেই অনুযায়ী তোমাকে ডিজাইন করতে হবে যে তোমার ব্লাঙ্ক সাইজটা কিরকম লাগবে। এটা ক্যালকুলেশন আছে, আমি এটা দেখাবো তোমাদেরকে যে কি পরিমাণ কত ডায়ামিটারের কাপ তৈরি করতে গেলে কত সাইজের হচ্ছে তোমার এরকম সার্কুলার শীট মেটাল লাগবে, সেটার একটা ক্যালকুলেশন আছে। স্যার এক্ষেত্রে কি স্যার থিকনেস ইউনিফর্ম থাকবে? থিকনেস কিছুটা ভ্যারি করবে। ঠিক আছে, থিকনেস কিছুটা ভ্যারি করবে, তাও ডিপেন্ড, দেখা যায় যে মোটামুটি অলমোস্ট সিমিলার টাইপেরই থাকে, কারণ হচ্ছে তুমি একটা সার্কুলার জিনিসকে পাঞ্চ করছো, নিচের দিকে একটু থিকনেসের এই কর্নার যেগুলো থাকে কর্নার গুলোতে দেখা যায় যে থিকনেসে কিছু ভ্যারিয়েশন আসে। স্যার তাহলে স্যার এই টাইপের প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের স্যার কাস্টিং বেটার অপশন না স্যার? এক্ষেত্রে আমাদের তো মানে স্যার যেহেতু থিকনেসটা স্যার মানে সম্পূর্ণ মানে একদম সব জায়গায় সমান থাকতেছে না, তার মানে এই সব মানে প্রোডাক্টের তো স্যার মানে লং টাইম ইউজের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে তো সমস্যা হতে পারে। ডেফিনেটলি সমস্যা হতে পারে, এজন্যই তো হচ্ছে আমরা ইঞ্জিনিয়াররা কেন আছে, ইঞ্জিনিয়ারদের কাজ কি বলো? আমাদের কাজ তো তোমার কাজ তো এটাই চিন্তা করা, সমস্যা বের করে সমস্যার সমাধান করা। তুমি কোথায় এটা ইউজ করবা, কোন পারপাসে ইউজ করবা, সেখানে থিকনেস কম হলে তোমার প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম না থাকে তাহলে এটা কুইকেস্ট মেথড না? তুমি যদি হচ্ছে কাস্টিং করে এই পার্ট কম্পেয়ার টু দিস, এটা কুইকেস্ট। এখন তোমার যদি থিকনেস কম হলে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে অন্য মেথডে যাইতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ হোয়াট বুঝতে পারছি স্যার। ইঞ্জিনিয়ার্স। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা সম্পর্কে আমরা আবার আসবো। ঠিক আছে, এটা হচ্ছে মানে তোমার ড্রয়িং করার জন্য যে কি পরিমাণ ফোর্স লাগে, প্লাস হচ্ছে যে কি পরিমাণ ব্লাঙ্ক সাইজ লাগবে, কি পরিমাণ কাপ তৈরি করার জন্য, তো সেটা একটা ক্যালকুলেশন আছে, আমরা ওটাতে আসবো পরবর্তীতে। আপাতত এই পর্যন্তই থাক, কারণ এই ড্রয়িংটা আবার হচ্ছে হট স্টেজেও করা যায়, কোল্ড স্টেজেও করা যায়। এটা হচ্ছে হট ড্রয়িং, আমরা এখানে যেটা পড়তেছি এটা কিন্তু হচ্ছে হট ড্রয়িং। ঠিক আছে, আর এরপরে কোল্ড ড্রয়িং আছে, কোল্ড ড্রয়িং যেখানে আছে সেখানে আমি দেখাবো তোমাদেরকে ফোর্সগুলো কিরকম লাগে। নেক্সট ওয়ান ইজ হট অ্যান্ড কোল্ড স্পিনিং। এই মেথডটা হচ্ছে হট এবং কোল্ড বোথ স্টেটেই করা হয়। ঠিক আছে, যদি ম্যাটেরিয়াল টু হার্ড হয় তাহলে সেক্ষেত্রে হট স্টেটে করা হয়, আর ম্যাটেরিয়াল যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে এটা কোল্ড স্টেটে করা হয়। দ্যাট মিনস অ্যালুমিনিয়ামের মতো সফট হয় তাহলে সেক্ষেত্রে কোল্ড স্টেটে করা যায়। ঠিক আছে, মেনি অফ দ্য হাউসহোল্ড আইটেমস আর ম্যানুফ্যাকচার্ড ইউজিং দ্য স্পিনিং মেথড। তোমাদের যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তোমরা থার্ড ইয়ারে উঠলে একটা ট্যুর হবে তোমাদের, এটা হচ্ছে কিয়াম মেটালস, বিআরবি কেবলস আর হচ্ছে কিয়াম মেটালস। সেখানে গেলে তোমরা দেখতে পাবা যে ওরা কিভাবে স্পিনিং করে আমাদের তোমরা যে বাসায় প্রেসার কুকার ইউজ করো না, এই প্রেসার কুকার কিভাবে তৈরি করে, কিংবা হচ্ছে ফ্রাই প্যান গুলো কিভাবে তৈরি করে, এগুলো হচ্ছে কোল্ড ওয়ার্কিং করে তৈরি করা হয়। ঠিক আছে, এরপরে আরো অনেক ধরনের ট্রিটমেন্ট থাকে, বাট বেসিক শেপটা দেওয়ার জন্য হচ্ছে কোল্ড ওয়ার্কিং প্রসেসে শেপ দেওয়া হয়।
সো কোল্ড, এটা যদি হচ্ছে হার্ড মেটাল হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে হট ওয়ার্কিং প্রসেস বেটার, কারণ তখন ম্যাটেরিয়ালটা প্লাস্টিক স্টেটে চলে যাবে। হট স্টেটে নিয়ে গেলে যে মানে ইলাস্টিসিটি সেটা কমে যাবে, তখন খুব ইজিলি ডিফর্ম করা যাবে ম্যাটেরিয়ালটাকে। ঠিক আছে, তো মেটাল স্পিনিং আর কিছুই না, একটা হচ্ছে তোমার সার্কুলার প্লেট থাকবে, ইট ডাজ নট হ্যাভ টু বি সার্কুলার, একটা প্লেট থাকবে। ঠিক আছে, এই প্লেটটাকে তোমার একটা নির্দিষ্ট শেপ দিতে হবে। কিসের মতো শেপ দিবা? লেটস সে আমি হচ্ছে একটা কাপের মতো শেপ দিব, এরকম টাইপের একটা শেপ দিব। ঠিক আছে, তাহলে আমাকে ক্যালকুলেট করে নিতে হবে, আগেই ক্যালকুলেশন আছে। ঠিক আছে, কি পরিমাণ ব্লাঙ্ক সাইজ লাগবে আমার। ঠিক আছে, কিংবা হচ্ছে আমি একটা লার্জার সাইজ নিয়ে শুরু করলাম, যতদূর পর্যন্ত আমি যাইতে পারি। এই সাইজের প্লেট যেটা, সেই প্লেটটাকে এখানে আমার ফিক্স করে নিতে হবে। ঠিক আছে, প্লেটটা এখানে ফিক্স করে নিয়ে এই সাইডটা হচ্ছে হেড স্টক, লেদ মেশিনের হেড স্টকে সেট করতে হবে। ঠিক আছে, যেখানে স্পিন্ডল থাকবে। এটা অ্যাকচুয়ালি লেদ মেশিন না, ঠিক আছে, এটা হচ্ছে হট স্পিনিং মেশিন। This side is same as the lathe machine. ঠিক আছে, it has a chuck, it has a head stroke, it has a chuck and it has a spindle which rotates. ঠিক আছে, এইটা যেটা শেপ আমরা দেব, যে টাইপের শেপ দিব সেটাকে আমরা বলতেছি ম্যান্ড্রিল। ঠিক আছে, প্লেটটা এখানে ফিক্স করার পর এই সাইড থেকে সাপোর্ট দিতে হয়, টেল স্ট্রোক দিয়ে সাপোর্ট দিতে হবে। ঠিক আছে, এখানে ক্লাম্প থাকবে, ক্লাম্প করার জন্য যাতে এটা মুভমেন্ট না হয়। তারপরে কি করতে হবে? রোলার টুল, যেটা এই রোলার টুলটার কাজ হচ্ছে টু অ্যাপ্লাই প্রেসার। এই জায়গায় প্রেসার অ্যাপ্লাই করতে হবে, এটা রোটেট করবে, এই প্লেটটা সহ ম্যান্ড্রিল এবং প্লেট সবই রোটেট করবে। ঠিক আছে, সার্টেন ডিরেকশনে রোটেট করবে, এবং একই সাথে এই রোলার টুল যেটা, এই টুলটা দিয়ে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এই ধরনের এই লোকেশনগুলোতে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। লোকেশনে ফোর্স যখন অ্যাপ্লাই করা হবে, ম্যাটেরিয়াল ডিফর্ম হয়ে গিয়ে আমাদের এখানে যে শেপটা আছে, এই স্টিল প্লেটটা পরবর্তীতে এদিক বরাবর চলে আসবে। ঠিক আছে, এই স্টিল প্লেট যেটা থাকবে সেটা পরবর্তীতে এদিকে চলে আসবে। এভাবে বারবার করে করে তোমার কতটুকু থিকনেস দরকার সেটাও তুমি এখানে চাইলে কন্ট্রোল করতে পারবা উইথ দ্য ফোর্স অফ রোলার টুল। ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন আছে? যদি বুঝতে না পারো প্রসেসগুলো, তাহলে কিন্তু জিজ্ঞেস করে নিও কোন জায়গাগুলোতে বুঝতেছো না। প্রসেসটা স্যার আরেকবার একটু বলেন। প্রসেসটা খুবই সিম্পল। তোমার কাছে একটা শীট মেটালের প্লেট থাকতে হবে। ঠিক আছে, এই শীট মেটালের প্লেটটা তুমি যে সাইজের, যে শেপ তৈরি করতে চাচ্ছ, সেই শেপের একটা ম্যান্ড্রিল তোমাকে লাগবে, অনেকটা প্যাটার্ন টাইপের। কাস্টিং করার সময় যে প্যাটার্ন লাগে না, এখানে এরকম একটা, যে শেপ তুমি তৈরি করতে চাও সেই শেপের একটা ম্যান্ড্রিল লাগবে। ঠিক আছে, ম্যান্ড্রিলটা হচ্ছে সলিড পার্ট। ম্যান্ড্রিলের মধ্যে এটা সেট করার পর ম্যান্ড্রিলটাকে হচ্ছে হেড স্ট্রোকের সাথে সেট করতে হবে, আর হচ্ছে তারপরে প্লেটটা সেট করে ক্লাম্পের মাধ্যমে টেল স্ট্রোকের সাথে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, এরপরে কাজ হচ্ছে যে এই যখন হচ্ছে পুরো সিস্টেমটা রোটেট করবে, রোটেট করার সময় রোটেটিং থাকা অবস্থায় একটা রোলার টুলের মাধ্যমে এখানে প্রেস করতে হবে, ফোর্স অ্যাপ্লাই করতে হবে। প্রেস করলে এটা আস্তে আস্তে প্রথম দিকে হয়তো এতটুকু বেন্ড হবে। ঠিক আছে, তারপরে আবার প্রেস করলে আরো একটু বেন্ড হবে, আবার প্রেস করলে আর একটু বেন্ড হবে। ঠিক আছে, এইভাবে 4-5 বারে এই অপারেশনটা কন্টিনিউ করতে হয় to get the uniform thickness as well as the non-returnability of the material, non-elastic property, to obtain the permanent accurate shape of the material. Okay, রোলার টুলটা কি হাত দিয়ে করলেই হয়? এটা হাত দিয়েই করা হয়, এটা খুব বেশি ফোর্সের প্রয়োজন পড়ে না আসলে। এটা জাস্ট থিন শীট মেটাল, তো বেন্ড করতে খুব বেশি ফোর্সের প্রয়োজন পড়ে না। আর যদি বেশি থিক হয় সেক্ষেত্রে হিট আপ করতে হয়। এই টেল স্টক দিয়ে যে শীট মেটাল তো অনেক বড় হয়, ওটা সাপোর্ট দিয়ে রাখে কিভাবে? টেল স্টক দিয়ে সাপোর্ট দিয়ে রাখবে মানে ওই যে শীট মেটাল, ওটা তো স্যার অনেক বড়, তাই না? আর ওটা তো প্রথমে সোজাই থাকে, তাইলে ওইটা হচ্ছে ওইখানে এই দুই প্যাটার্ন আর হচ্ছে টেল স্টকের মাঝখানে ওটা স্টেবল থাকে কিভাবে? এটা তো এই যে ক্লাম্প এই জন্য ইউজ করা হবে, এই ক্লাম্পটা সাপোর্ট হিসেবে থাকবে, এখানে একটা সেন্টার পয়েন্ট, তাই না? মানে স্যার ওইখানে কি থাকে, হোল থাকে? না, হোল থাকবে না, এটা জাস্ট প্রেসারাইজড অবস্থায় থাকবে। টেল স্ট্রোক দিয়ে এদিকে প্রেসারাইজড অবস্থায় রাখতে পারবা, যাতে ওটা আচ্ছা স্যার, বুঝতে পারছি, আটকে থাকে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এখান থেকে যে কোনো টাইপের শেপ, যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে, এই টাইপের শেপগুলা, বাট এখানে লিমিটেশন একটাই, সেটা হচ্ছে
এক্সাক্টলি সিমেট্রিক পার্ট হতে হবে। যদি আনসিমেট্রিক হয় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তুমি তৈরি করতে পারবা না। ঠিক আছে? সো আমরা কোল্ড ওয়ার্কিং প্রসেসে চলে এসেছি। ঠিক আছে? কোল্ড ওয়ার্কিং প্রসেসের অ্যাডভান্টেজ গুলো যদি আমরা ফার্স্ট দেখি, কম্পেয়ার টু দ্য হট ওয়ার্কিং প্রসেস, নো হিটিং ইজ রিকোয়ার্ড, এক নাম্বার। দুই নাম্বার, বেটার সারফেস ফিনিশ। আগেরটাতে সারফেস ফিনিশ খারাপ হওয়ার মেইন কারণ কি বলো তো? হট ওয়ার্কিং এ সারফেস ফিনিশ খারাপ হওয়ার মেইন কারণ কি? স্যার গ্রেন নতুন করে রিক্রিস্টালাইজ হয় এই কারণে। হাই টেম্পারেচারে অক্সিডেশন হয়, সারফেসের মধ্যে অক্সিডেশনের কারণে সারফেসটা হচ্ছে রাফ হয়ে যায়। ঠিক আছে? যার কারণে সারফেস ফিনিশ ভালো হয় না। বাট কোল্ড ওয়ার্কিং এ যেহেতু রুম টেম্পারেচারে করা হয়, তার কারণে এর মধ্যে আর কোনো এই রাস্টিং এর যে পসিবিলিটি সেটা থাকে না। ডাইমেনশনাল কন্ট্রোলটাও খুব ইজিলি করা যায়, যেটা হচ্ছে হট ওয়ার্কিং এ করাটা খুবই ডিফিকাল্ট। তারপর আসতেছে বেটার রিপ্রোডিউসিবিলিটি, একই প্রসেসের মাধ্যমে একই জিনিস বারবার একই ডাইমেনশন একই শেপের তৈরি করা সম্ভব, এটাকে বলা হয় রিপ্রোডিউসিবিলিটি। ঠিক আছে? ডিরেকশনাল প্রপার্টিজ ক্যান বি ইম্পার্টেড, অর্থাৎ কোনো একটা ম্যাটেরিয়ালকে তুমি হচ্ছে লংজিটিউডিনাল ডিরেকশন বরাবর স্ট্রং করতে চাচ্ছ, তাহলে গ্রেইন গুলাকে রোলিং এর মাধ্যমে তুমি গ্রেনের ডিরেকশন গুলো লম্বাটে করে দাও, ঠিক? তাহলে এই ম্যাটেরিয়াল উইল বি স্ট্রঙ্গার ইন দিস ডিরেকশন। ঠিক আছে? এন্ড উইকার ইন দিস ডিরেকশন। এই ডিরেকশনাল প্রপার্টি গুলো চাইলে কন্ট্রোল করা যায়। কন্টামিনেশন প্রবলেম থাকে না, কারণ হট ওয়ার্কিং এ হচ্ছে এনভায়রনমেন্টাল নানা ম্যাটেরিয়ালের সাথে রিঅ্যাক্ট করে সারফেস গুলো কন্টামিনেটেড হয়ে যায়, বাট কোল্ড ওয়ার্কিং এ এই পসিবিলিটি নাই। এরপর হচ্ছে কোল্ড ওয়ার্কিং প্রসেস অলসো রিডিউসেস ওয়েস্ট অ্যাজ কম্পেয়ার টু মেশিনিং করে যে পার্টগুলো তৈরি করতে হয় সেক্ষেত্রে প্রচুর ওয়েস্ট তৈরি হয়। যদি সেই সেম পার্টটা আমি কোল্ড ওয়ার্কিং এ তৈরি করতে পারি, তাহলে কোনো মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়েস্ট উইল বি প্রডিউসড। ডিসঅ্যাডভান্টেজও আছে, তো সবসময়ই থাকে। গ্রেটার ফোর্স রিকোয়ার্ড, যখন হচ্ছে তুমি রুম টেম্পারেচারে কোনো একটা মেটালকে ডিফর্ম করার চেষ্টা করবা, তাহলে তোমাকে ডেফিনেটলি লার্জার অ্যামাউন্ট অফ ফোর্স দরকার পড়বে। হেভিয়ার আর মোর পাওয়ারফুল ইকুইপমেন্ট লাগবে ডেফিনেটলি। মেটাল ইজ লেস ডাকটাইল। ঠিক আছে? যে মেটালগুলো হচ্ছে কোল্ড ওয়ার্কিং এর মাধ্যমে তো যে পার্টগুলো তৈরি করা হয় তাদের ডাক্টিলিটি কম থাকে বিকজ অফ দ্য অ্যাপ্লাইড হিউজ অ্যামাউন্ট অফ অ্যাপ্লাইড ফোর্স। তার কারণে ম্যাটেরিয়ালগুলো মোর কম্প্যাক্টেড অবস্থায় থাকে এবং সেক্ষেত্রে ম্যাটেরিয়ালের ডাক্টিলিটিটা কমে যায়। মেটাল সারফেস মাস্ট বি ক্লিন অ্যান্ড স্কেল ফ্রি। ঠিক আছে? মেটাল সারফেস ক্লিন এবং স্কেল, যদি তুমি প্রপার ডাইমেনশন অবটেইন করতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই সারফেসটাকে প্রপারলি ক্লিন করতে হবে, যাতে হচ্ছে তুমি ডাইমেনশনাল অ্যাকুরেসি এন্ড টলারেন্সটা মেইনটেইন করতে পারো। এরপর ইম্পার্টেড ডিরেকশনাল প্রপার্টিজ মে বি ডিট্রিমেন্টাল, কখনো কখনো এই ডিরেকশনাল প্রপার্টি তুমি চাচ্ছ না, বাট ডিরেকশনাল প্রপার্টি চলে আসবে। কোনো একটা মেটালকে তুমি হচ্ছে রোলিং করতেছো, ঠিক আছে? তুমি না চাইলেও সেখানে হচ্ছে ডিরেকশনাল প্রপার্টি চলে আসবে, পরবর্তীতে সেটাকে তোমার এটা হচ্ছে তোমার প্রয়োজন নাই। ঠিক আছে? তোমার দরকার হচ্ছে আইসোট্রপিক ম্যাটেরিয়াল, অর্থাৎ দুই ডিরেকশন, সব ডিরেকশন বরাবর ম্যাটেরিয়ালের প্রপার্টি সেম হবে। ঠিক আছে? তো এই ধরনের ম্যাটেরিয়াল তুমি অবটেইন করতে চাচ্ছ, বাট কোল্ড ওয়ার্কিং করার কারণে সেটার মধ্যে ডিরেকশনাল প্রপার্টি ইম্পার্ট হয়ে গেছে। বাট there is a way to get rid of that using heat treatment. আবার সার্টেন টেম্পারেচারে হিট আপ করলে এটা হচ্ছে তোমার এই ডিরেকশনাল প্রপার্টিটা চলে যাবে। ঠিক আছে? বাট এটা তৈরি হয় অনেক সময় আনওয়ান্টেড ডিরেকশনাল প্রপার্টি চলে আসে। আনডিজারেবল রেসিডুয়াল স্ট্রেস মে বি প্রডিউসড ডিউ টু কোল্ড ওয়ার্কিং, যেহেতু রুম টেম্পারেচারে করা হচ্ছে, সার্টেন কোনো জায়গায় বেন্ড হচ্ছে, কোনো জায়গায় বেন্ড হচ্ছে না। মনে করো তুমি হচ্ছে একটা ভি ব্যান্ড তৈরি করতে চাচ্ছ, শীট মেটাল দিয়ে ভি ব্যান্ড তৈরি করতে চাচ্ছ। ঠিক আছে? তাহলে এটাকে যদি তুমি কোল্ড ওয়ার্কিং এর মাধ্যমে করো তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই জায়গাগুলোতে স্ট্রেস কনসেন্ট্রেট হয়ে যাবে। ঠিক আছে? স্ট্রেস হবে বেশি, এই জায়গায় ম্যাটেরিয়াল থাকবে রিল্যাক্সড, যার কারণে এই জায়গাগুলোতে রেসিডুয়াল স্ট্রেস তৈরি হবে, ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ করবে। অনলি সুইটেবল ফর লার্জ ভলিউম অফ প্রোডাকশন, লার্জ ভলিউম অফ প্রোডাকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ইকোনমিক, সেটা অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে। যে স্মল প্রোডাকশনের জন্য এই যে টুলিং লাগবে অথবা যে পাওয়ারফুল ইকুইপমেন্ট লাগবে, which is not logical to use. Okay? So cold working processes যে ক্লাস ক্যাটাগরিজ গুলো আছে, এক নম্বর হচ্ছে শেয়ারিং, অর্থাৎ মেটাল শীটকে কাটা। ঠিক আছে? কাটিংটাই হচ্ছে মেইনলি শেয়ারিং। দুই নম্বর হচ্ছে ড্রয়িং, মেকিং ডিফারেন্ট শেপস বাই বেন্ডিং, স্ট্রেচিং অর দ্য অ্যাপ্লিকেশন অফ ডাই এন্ড পাঞ্চ অর we have already seen the drawing method.
And also we have seen the sharing, so it will be much easier for you to understand in the cold working process. The only difference is that the operation, the drawing or sharing operation is done at room temperature instead of at a higher temperature or more than recrystallization temperature for cold working process. Okay, and for squeezing, forming coin-like things, like to produce an impression on metal surface, or to make a metal to give a metal a certain complicated shape, is called squeezing. To squeeze the metal and to obtain the final shape of the metal. And another one is bending of the sheet metal into different angles, to bend the material at 90 degree, 120 degree, or any other angle you need for your application. The first sharing, it's exactly same as the sharing in the case of hot working process. As we discussed in there, if the desired product is this one, then we can call it blanking. And if the desired product is the hole we are getting, then it will be punching. Okay, blanking and punching, that is the only difference between these two. Okay. And for punching, we have already said, this is the required sheet metal is the required product, and this is the scrap or slag. So this is called punching, and for either punching or blanking. But the force, the amount of force we need is LT tau. Tau is the shear strength of the material, T is the thickness, and L is the perimeter of the circle. Okay, so আমরা যে blank চাচ্ছি, the blank perimeter of the punch, এই তিনটা যদি আমাদের জানা থাকে, shear strength হচ্ছে ম্যাটেরিয়াল কি পরিমাণ পীড়ন সহ্য করতে পারে আর কি, বাংলায় যদি বলি আমরা shear পীড়ন যেটাকে বলে shear strength. Set. When the diameter of the hole is smaller than the stroke thickness, অর্থাৎ আমার যে শীট মেটাল আছে সেই শীট মেটালের যে থিকনেস, এই থিকনেসের চেয়ে যদি হোলের থিকনেস ডায়ামিটার ছোট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা শেয়ার স্ট্রেংথ দিয়ে সেটা ক্যালকুলেট করতে পারবো না। সেক্ষেত্রে পাঞ্চিং ফোর্স, কি পরিমাণ ফোর্স লাগবে পাঞ্চ করার জন্য, সেটা ক্যালকুলেট করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে টেনসাইল স্ট্রেংথ। সেক্ষেত্রে দিস ইজ দ্য ফর্মুলা ফর দ্যাট, DTS ডিভাইডেড বাই D/T। এটাকে কি বলে, আমরা তো এমনিতে বলি হচ্ছে রুট বলি, তাই না? আর 3 থাকলে কি বলে সেটা? কিউবিক রুট। হ্যাঁ, কিউবিক রুট, কিউবিক রুট অফ D/T। তো এখান থেকে যদি হচ্ছে, এটা কিন্তু ভালো করে মনে রাখবা, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো আসে, ঠিক আছে? পাঞ্চিং ফোর্স ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমার যদি হচ্ছে শীটের থিকনেস এবং হচ্ছে পাঞ্চের ডায়ামিটার দেওয়া থাকে, এবং হচ্ছে কি ম্যাটেরিয়াল তুমি পাঞ্চ করতে চাচ্ছ সেটাও যদি তোমার বলে দেওয়া থাকে, সেটা শেয়ার স্ট্রেংথ বা টেনসাইল স্ট্রেংথ বলে দেওয়া থাকে, তো সেক্ষেত্রে তুমি কোন ইকুয়েশনটা ইউজ করবা ফর দ্য ক্যালকুলেশন অফ পাঞ্চিং ফোর্স। ওকে, এটা কিন্তু ভালো করে দেখবা। আর হচ্ছে ফর পাঞ্চিং অর ব্লাঙ্কিং কি পরিমাণ মানে সাইজ গুলো কি রকম হবে, ঠিক আছে? অর্থাৎ আমার আমার যে পাঞ্চিং সাইজ, ডাই সাইজ, যে ডাইটা দিয়ে আমি হচ্ছে পুশ করব, এই ডাইয়ের সাইজটা কি রকম হবে সেটা বের করার জন্য এখানে ফর্মুলা দেওয়া আছে। যে ফর্মুলাগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে যে ফর পাঞ্চিং, যদি হচ্ছে আমার ডিজায়ার্ড প্রোডাক্ট হচ্ছে যে হোল ইন দ্য ব্লাঙ্ক, একটা ব্লাঙ্ক আছে, সরি একটা শীট মেটাল আছে, এখানে একটা হোল আমি তৈরি করব, তাহলে এটাকে আমরা বলতেছি পাঞ্চিং। তো পাঞ্চিং এর জন্য, এই হোলটা তৈরি করার জন্য আমার কি পরিমাণ ডাই সাইজ লাগবে, ডাইয়ের সাইজটা কতটুকু হবে, ঠিক আছে? সেটা আমাকে বের করতে হবে। তো ডাইয়ের সাইজ হচ্ছে ইকুয়ালস টু ব্লাঙ্ক সাইজ প্লাস 2C, ঠিক আছে? ডাইয়ের সাইজ না, পাঞ্চের সাইজ, ঠিক আছে? অর্থাৎ আমাদের তো ডাইও লাগবে, পাঞ্চও লাগবে, তাই না? নিচেরটাকে বলা হচ্ছে ডাই, আর উপরেরটাকে এটাকে বলা হচ্ছে পাঞ্চ। ওকে, ডাই এবং পাঞ্চ দুইটারই সাইজ লাগবে। তো ডাইয়ের সাইজ হচ্ছে ব্লাঙ্ক সাইজ প্লাস 2C, আর পাঞ্চের সাইজ হচ্ছে ইকুয়ালস টু ব্লাঙ্ক সাইজ, ঠিক আছে? আমরা যে ফাইনালি যে ব্লাঙ্কটা তৈরি হবে, সেই ব্লাঙ্কের সাইজ এবং পাঞ্চের সাইজ উইল বি দ্য সেম, এন্ড ডাই সাইজ উইল বি less than the blank size, ঠিক আছে? সরি, die size will be greater than the blank size. Definitely it should be greater than blank size, because the die এবং আমাদের যে পাঞ্চ এবং হচ্ছে ডাই, পাঞ্চ এবং ডাই এর মধ্যে যদি একটা ক্লিয়ারেন্স থাকতে হবে, যদি ক্লিয়ারেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে শেয়ারিং অ্যাকশনটা হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে ম্যাটেরিয়াল দেখা যাবে যে কম্প্রেস হয়ে যাচ্ছে, বাট ইনস্টেড অফ, and you need a huge amount of force for sharing.
হ্যাঁ, এটা নিয়ে আমরা আগের ক্লাসেও বলেছি যে ক্লিয়ারেন্স যদি বেশি হয় তাহলে কি হবে, ক্লিয়ারেন্স যদি কম হয় তাহলে কি হবে, ঠিক আছে। তো পাঞ্চ সাইজ ইজ ইকুয়ালস টু ব্লাঙ্ক সাইজ, অর্থাৎ আমার যে ফাইনালি যে ব্লাঙ্কটা তৈরি হবে সেই ব্লাঙ্কটার সাইজ যেটা সেটাই হচ্ছে আমার পাঞ্চ সাইজ, আর ডাই সাইজ হচ্ছে ব্লাঙ্ক সাইজ প্লাস 2c। আমি একটা এক্সাম্পল দেখাবো এরপরের স্লাইডেই। আর ক্লিয়ারেন্স ক্যালকুলেশনের জন্য আমরা কোন ম্যাটেরিয়াল ইউজ করতেছি সেটার উপর ডিপেন্ড করবে। আমি যদি অ্যালুমিনিয়াম ইউজ করি তাহলে একরকম ক্লিয়ারেন্স আমাকে ইউজ করতে হবে, আমি যদি স্টিলের মধ্যে পাঞ্চ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার আর এক রকম ক্লিয়ারেন্স লাগবে। কিভাবে এটা ক্লিয়ারেন্সটা স্যার একবার একটু বলেন স্যার। ক্লিয়ারেন্স হচ্ছে তোমার এই ডাই এবং পাঞ্চের মধ্যবর্তী যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে বলা হয় ক্লিয়ারেন্স, ঠিক আছে। তো ক্লিয়ারেন্সটা ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের প্রপার্টির উপরে প্লাস থিকনেস অফ দ্য শীট মেটালের যে থিকনেস সেটার উপর ডিপেন্ড করে। এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে ক্লিয়ারেন্স ক্যালকুলেট করতে পারি। আর ফর ব্লাঙ্কিং, যদি আমার ব্লাঙ্কিং করতে হয় তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে ডাই সাইজটা হচ্ছে ব্লাঙ্ক সাইজের সমান হবে, ঠিক আছে। অর্থাৎ আমি নিচে যে মানে ডাইটা থাকবে এই ডাইয়ের যে সাইজ এটা হচ্ছে আমার ব্লাঙ্কের সাইজের সমান হবে, আর হচ্ছে পাঁচ সাইজ যেটা সেটা হচ্ছে স্মলার দ্যান ডাই সাইজ অলওয়েজ, এন্ড দ্যাট উইল বি ব্লাঙ্ক সাইজ মাইনাস 2c, ঠিক আছে। ব্লাঙ্ক সাইজের চেয়ে দুইটি পাশে যে ক্লিয়ারেন্স সেটা বাদ দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্লাঙ্ক সাইজ ইন ডায়ামিটারে পাবো। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ডিটারমাইন দ্য ডাই এন্ড পাঞ্চ সাইজেস ফর ব্লাঙ্কিং এ সার্কুলার ডিস্ক অফ 20 মিলিমিটার ডায়ামিটার। অর্থাৎ আমাদেরকে একটা ব্লাঙ্ক তৈরি করতে হবে যেটার হচ্ছে 20 মিলিমিটার ডায়ামিটারের একটা ব্লাঙ্ক তৈরি করতে হবে। এটা হচ্ছে C20 স্টিল দিয়ে তৈরি, যার শেয়ার স্ট্রেংথ হচ্ছে 294 মেগাপ্যাসকেল। স্টিলের শেয়ার স্ট্রেংথ দেওয়া আছে এবং থিকনেস অফ দ্য শীট ইজ 1.5 মিলিমিটার। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে ক্লিয়ারেন্সটা বের করে নিতে পারবো না, আমাদের থিকনেস দেওয়া আছে, শেয়ার স্ট্রেংথ দেওয়া আছে, সেখান থেকে আমরা হচ্ছে এর যে ক্লিয়ারেন্স দরকার হবে সেই ক্লিয়ারেন্সটা আমরা বের করতে পারবো। তো ক্লিয়ারেন্স যদি আমরা বের করি, ক্লিয়ারেন্স হচ্ছে 0.1 মিলিমিটার, আমরা হচ্ছে ক্লিয়ারেন্সের ভ্যালু পাবো। এরপর আমাদেরকে ফর ব্লাঙ্কিং, যেহেতু এটা ব্লাঙ্কিং এর কথা বলা হচ্ছে যে আমাকে ব্লাঙ্ক তৈরি করতে হবে, তাই ব্লাঙ্কিং এর জন্য ডাই সাইজ ইকুয়ালস টু আমরা জানি যে ব্লাঙ্ক সাইজ, দ্যাট মিন্স আমার যে ডাইটা লাগবে এই ব্লাঙ্কটা তৈরি করার জন্য, তাহলে সেক্ষেত্রে ডাই সাইজ ব্লাঙ্ক সাইজ সেম, দ্যাট মিন্স 20 মিলিমিটার ডায়ামিটারের ডাই আমার লাগবে। আর পাঁচ লাগবে কতটুকু, তাহলে ব্লাঙ্ক সাইজ অর্থাৎ ডাই সাইজ মাইনাস 2c, ঠিক আছে। 19.8 মিলিমিটার আমার লাগবে হচ্ছে পাঁচ সাইজ, ঠিক আছে। দ্যাট মিন্স আমি যদি ডাই এখানে ড্র করি তাহলে সেক্ষেত্রে আমার যে ডাইটা থাকবে এই ডাইয়ের যে ইন্টারনাল ডায়ামিটার, সেই ডায়ামিটার হচ্ছে 20 মিলিমিটার হবে। আর আমি যে পাঁচটা এখানে ইউজ করব এটাকে মানে এটা তৈরি করার জন্য, এই পাঁচের যে ডায়ামিটার সেই ডায়ামিটারটা হবে 19.8 মিলিমিটার। এন্ড ফর পাঞ্চিং, যদি আমার এই অপারেশনটাই বলতো যে পাঞ্চিং করতে হবে, আমাকে একটা 20 মিলিমিটার ডায়ামিটারের হোল পাঞ্চ করতে হবে, তাহলে তখন সেক্ষেত্রে আমার যে ডাইয়ের সাইজ যেটা আমি যেখানে ম্যাটেরিয়াল ডাইয়ের সাইজটা হবে ব্লাঙ্ক সাইজ প্লাস 2c। ব্লাঙ্ক সাইজ এখানে অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে 20 মিলিমিটার, ঠিক আছে। ব্লাঙ্ক সাইজ 20 মিলিমিটার মানে পাঁচ সাইজটা তখন হয়ে যাবে 20 মিলিমিটার, ঠিক আছে। পাঁচ সাইজটা হয়ে যাবে 20 মিলিমিটার, আর ডাই সাইজ যেটা ডাইয়ের যে ডায়ামিটার তখন হয়ে যাবে 20 প্লাস 2c, দ্যাট মিন্স 20.2। তাহলে সেক্ষেত্রে আমরা ডিজায়ার্ড ডাইমেনশন অফ দা হোল পাবো। এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিজায়ার্ড ডাইমেনশন। একটু মিউট করে দাও। এক্ষেত্রে আমাদের যে ফাইনাল প্রোডাক্ট আসবে সেটা হচ্ছে সার্কুলার। কার কোনো কোশ্চেন আছে এখানে? স্যার আমাদের কি এরকম ম্যাথই আসবে? হ্যাঁ, এরকম টাইপের ম্যাথ আসবে। অলরাইট, সো পাঞ্চিং ফোর্স, কি পরিমাণ ফোর্স লাগবে সেটা বের করা খুব ইজি হবে না? এল হচ্ছে পেরিমিটার, অর্থাৎ এখানে 20 দেওয়া আছে, তাহলে 20 দিয়ে আমাদের হচ্ছে পেরিমিটার বের করে নিতে হবে। থিকনেস টি দেওয়া আছে এবং শেয়ার স্ট্রেংথ টি এর টাউ এর ভ্যালু দেওয়া আছে। তো সেক্ষেত্রে কি পরিমাণ ফোর্স লাগবে এই অপারেশনটা করার জন্য সেটাও আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে। স্যার বলো। স্যার এই পাঞ্চিং আর ব্লাঙ্কিং এর ক্ষেত্রে এই সাইজটা এরকম ম্যাটার করা কারণ কি? যখন আমরা পাঞ্চিং করতেছি তখন তো নিচের থেকে আমরা যেটা পাচ্ছি, ওই যে মেটালটা আমাদের পাঞ্চিং এর ক্ষেত্রে স্ল্যাগ হিসেবে পাচ্ছি, ওইটাই তো আমার ব্লাঙ্কিং এর কাজ করতেছে। তাহলে তো ওই হোলটা আর ওই
স্ল্যাগের ডায়ামিটার একই হবে না? না, একই হবে না, কারণ হচ্ছে ডিউ টু দ্য শেয়ারিং অ্যাকশন, এখানে যখন হচ্ছে ম্যাটেরিয়ালটা সেপারেট হয়ে যায় তখন ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, শেয়ারিং এর কারণে ডাইমেনশনটা চেঞ্জ হয়, যার কারণে তুমি যদি হচ্ছে পাঞ্চিং করো তখন তোমার মেইন ডাইমেনশন, রিকোয়ার্ড ডাইমেনশনটা হচ্ছে তোমার শীটের মধ্যে যে হোলটা তৈরি করতেছে সেটার ডায়ামিটার। আচ্ছা স্যার, বুঝতে পারছি। তুমি একটা ব্লাঙ্কিং করছো তখন তোমার ফাইনাল প্রোডাক্ট হচ্ছে কি ব্লাঙ্কটা, তখন এই ডায়ামিটারটা তোমার কাছে ইম্পর্টেন্ট। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এই টাইপের অঙ্ক একটু প্র্যাকটিস করিও তোমরা, এই সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করিও, এটা হচ্ছে প্রপারলি বের করতে পারো। এটা কিন্তু অনেক সময় কনফিউজিং, সো প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু দেখা যাবে যে ব্লাঙ্কিং এর জায়গায় পাঞ্চিং হয়ে গেছে, পাঞ্চিং এর জায়গায় ব্লাঙ্কিং হয়ে গেছে। ওকে, শেয়ারিং এর আরেকটা অপারেশন হচ্ছে পারফোরেটিং টু প্রোডিউস মাল্টিপল হোলস এট দ্য সেম টাইম। ঠিক আছে, একই সাথে যদি অনেকগুলো মাল্টিপল হোল ক্লোজ টুগেদার কাট করতে চাই, অনেক সময় দরকার হয় না এরকম টাইপের হোল to allow the air to pass through the CPU or perforated membrane bole je sir, perforated sheet metal, actually perforated sheet metal, and it is used to as a screen actually, or you can also use it as to pass the hot air from the laptop or from the desktop or from any other thing. Okay, whatever it is, but this operation is called producing multiple hole in a sheet metal. Another action is cleaving. Sometimes you need to use that. কে শব্দ করছো, বন্ধ করো। অনেক সময় আমাদের হচ্ছে কর্নার গুলো কেটে ফেলে হচ্ছে সাইজ করতে হয়, এই সাইজ করার জন্য কিংবা হচ্ছে সার্টেন শেপ দেওয়ার জন্য আমরা যেটা করি এটাকে বলা হয় ট্রিমিং। তোমরা যারা অটোক্যাড করেছো কিংবা হচ্ছে সলিড ওয়ার্কস করেছো তোমরা ভালো করেই জানো যে অনেক সময় ট্রিম করতে হয় না কর্নার গুলোকে। এরকম একটা সার্কেল দিয়ে তুমি এগুলাকে ট্রিম করে দিলাম, বুঝতে পারছো? অনেকটা মেটালের ক্ষেত্রে অনেক সময় সাইড গুলো ঠিক করার জন্য ট্রিম করতে হয়, এটাকে ট্রিমিং বলে। এছাড়া আরেকটা অপারেশন আছে ল্যাঞ্চিং, অর্থাৎ পার্শিয়াল কাটিং। ঠিক আছে, একটা সারফেসের মধ্যে তুমি পার্শিয়ালি কাট করছো, অর্থাৎ তিনটা সাইড কাট করছো বাট একটা সাইড করছো না, কিংবা হচ্ছে শুধু একটা সাইড কাট করছো বাকি সাইড গুলো কাট করছো না। ঠিক আছে, এই টাইপের অপারেশন গুলোকে বলা হয় যে ল্যাঞ্চিং, অর্থাৎ ক্লাম্প টাইপের। ঠিক আছে, তোমরা যদি সিপিইউ এর ক্লাম্প গুলো দেখো দেখবে যে অনেকটা এরকম টাইপের ক্লাম্প আছে। ঠিক আছে, এই ক্লাম্প টাইপের অপারেশন গুলো করার জন্য একই সাথে বেন্ডিং এবং শেয়ারিং দুইটা অপারেশন এখানে কাজ করে। এই তিনটা সাইডে হচ্ছে শেয়ারিং হয় আর এই অংশটুকুতে এটাতে মাঝখানের যে অংশটুকু সেটাতে বেন্ডিং হয়। ঠিক আছে, তো এই ধরনের অপারেশন গুলোকে বলা হচ্ছে ল্যাঞ্চিং, অর্থাৎ পার্শিয়াল কাটিং এট দ্য সেম টাইম বেন্ডিং। নচিং, অর্থাৎ কোনো মেটালের সাইড গুলাকে বিভিন্ন ডেকোরেশন পারপাস কিংবা হচ্ছে কোনো সার্টেন পারপাসে যদি ইউজ করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের আমরা ডাই পাঞ্চ ইউজ করে আমরা হচ্ছে এই ধরনের শেপ তৈরি করে নিতে পারি অন দ্য সারফেস, এন্ড দ্যাটস কল্ড নচিং। স্লিটিং, তোমরা নিশ্চয়ই ফিল্টার দেখেছো কিংবা হচ্ছে ফর এনি আদার পারপাস, ভেরি স্মল কাট, স্ট্রেট লাইন কাট অন এ মেটাল সারফেস বাট very close together, and very close together a lot of cuts in a metal surface, it's called slit. That means physics এ দেখেছো না স্লিট এর মধ্যে দিয়ে লাইট পাস করে? জি স্যার। কি দেখ কোন এক্সপেরিমেন্ট করার জন্য এটা দরকার হয় স্লিট? স্যার এই যে ইয়ং এর পরীক্ষা, হ্যাঁ ইয়ং এর দিচির পরীক্ষা, হ্যাঁ আরো ওখানে আছে। তো সেক্ষেত্রে এই ধরনের স্লিটিং শুধু ওইখানে লাগবে তা না, ওটা মেনি আদার পারপাসে লাগে, অনেক পারপাসে এটা ইউজ হয় এই ধরনের জিনিস। যেমন হচ্ছে ওয়াটার ফিল্টার গুলো তোমরা যদি দেখো, ফিল্টারে দেখবে যে এরকম কাটা আছে। ঠিক আছে, স্ট্রেনিং পারপাসে অনেক সময় ইউজ করা হয় টু গেট রিড অফ দ্য লার্জার পার্টিকেলস এন্ড অ্যালাউ দ্য ফ্লুইড টু পাস থ্রু দিস সারফেস। ওকে, এটা বলা হচ্ছে স্লিটিং। নিবলিং আর কিছুই না, তোমার কাছে মনে করো যে এরকম করে কাটার টুল নাই, তাহলে তুমি তখন কি করবা? এরকম মাল্টিপল লোকেশনে তুমি ড্রিল করবা, একটা ড্রিলের উপর আরেকটা ড্রিল ওভারল্যাপ। আমরা দেখছিলাম না স্পট ওয়েল্ডিং এ একটার উপর আরেকটা আমরা ওভারল্যাপ করে দিলে কি হয়ে যায় তখন?
ওয়াটার ফ্লুইড টাইট হয়ে যায় স্যার। ফ্লুইড টাইট হয়ে যায়। আর এক্ষেত্রে তুমি তুমি হচ্ছে কাটতেছো, একটা করে এখানে কাটলা, তারপর আরেকটা কাটলা, আরেকটা ওভারল্যাপ করে কাটলা, তাহলে মাঝখানে এরকম হয়ে যাবে না? ঠিক আছে। যদি ড্রিলিং করে অর্থাৎ পাঞ্চিং করে করে, আইদার ড্রিলিং অর পাঞ্চিং, ঠিক আছে, এক্ষেত্রে মেশিনিং আমরা না আনাটাই ভালো, যেহেতু আমরা হচ্ছে মেটাল ফর্মিং এর মধ্যে আছি। তো পাঞ্চিং করে করে তুমি চাইলে কন্টিনিউয়াস শেপ তৈরি করতে পারো, ঠিক আছে, একটার সাথে একটা উপর একটা ওভারল্যাপ করে। বাট হাউ ওভার টু ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি ইউ নিড টু ডু দ্য ফিনিশিং অন দ্য সারফেস। সারফেসের মধ্যে ফিনিশিং করার প্রয়োজন পড়বে টু গেট দ্য অ্যাকুরেট ডাইমেনশন। ওকে, অলরাইট, এটা তো আমরা হট ওয়ার্কিং প্রসেসে দেখেছি, অলমোস্ট সিমিলার টাইপ, ঠিক আছে। ড্রয়িং এর মাধ্যমে আমরা হচ্ছে প্লাঙ্ক তৈরি করতে পারি, কাপ তৈরি করতে পারি, প্লাঙ্ক ড্রয়িং এটাকে বলা হয়। এটা হচ্ছে কোল্ড স্টেটে, আগেরটা ছিল হচ্ছে হট ওয়ার্কিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে ব্লাঙ্ক, যেটা ব্লাঙ্ক ডাই পাঞ্চ, এগুলো হচ্ছে হাই টেম্পারেচারে থাকবে, ঠিক আছে। এরপরে ড্রয়িং এর আরেকটা হচ্ছে বালজিং, যেটা হচ্ছে হট ওয়ার্কিং প্রসেসে নাই, এটা হচ্ছে কোল্ড ওয়ার্কিং প্রসেসে। The forming of sheet metal by the application of pressure with the help of rubber or liquid. আমরা কি জানি, লিকুইডের কে যখন প্রেসারাইজ করা হয় সব দিকে সমানভাবে চাপটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাই না? তো আমরা যখন একটা শীট মেটাল, নিচের ফার্স্ট ফিগারটা খেয়াল করো, একটা শীট মেটালকে আমরা প্লেস করার পর আমি চাচ্ছি শীট মেটালটাকে এরকম একটা শেপ দিব, ঠিক আছে। এর নিচের যে ডাইয়ের যে শেপটা আছে আমি এরকম একটা শেপ দিব শীট মেটালটাকে। তাহলে শীট মেটালটা এখানে প্লেস করার পর আমি যদি উপরে রাবার রেখে দেই, ঠিক আছে, রাবার কিংবা হচ্ছে রাবার দিয়ে প্রেসারাইজ করি, অথবা আমি যদি উপরে লিকুইড দিয়ে দেই, দিয়ে তারপরে আমি যদি এদিক থেকে প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে লিকুইডটা কি করবে, এই শীট মেটালটাকে প্রেসারাইজ করে এই অংশটুকুর মধ্যে এরকম সব দিকে প্রেসার ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং এই শীট মেটালটা চলে যাবে গিয়ে এই জায়গাতে লক করে ফেলবে, ঠিক আছে। এই শেপটা ফাইনালি আমি অবটেইন করতে পারবো, ঠিক আছে। তো এই ধরনের অপারেশনকে বলা হয় বালজিং অপারেশন। কমপ্লিকেটেড পার্ট করা হয়। এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি এখান থেকে, এই যে পার্টটা এখানে তৈরি করা হয়েছে এটা কি পাঞ্চ করে অথবা হচ্ছে যে ডাই পাঞ্চ ইউজ করে করা যেত না? না স্যার, ডাই পাঞ্চ ইউজ করলে তো অত মানে এডজে ঢুকতে পারতাম না। এই যে এখানে দেখো একটা ইনক্লাইনেশন আছে না এখানে? জি স্যার। ডাই পাঞ্চ যদি তুমি ইউজ করো, পাঞ্চ তো হচ্ছে ভার্টিক্যালি মুভ করবে, তাই না? ভার্টিক্যালি মুভ করলে কি এই এজটা কভার করতে পারবে এদিকে যদি আরো বেশি করা থাকে? মানে মানে এরকম অসমতল আর কি এরিয়া তো কভার করতে পারবে না। শুধু ভার্টিক্যালি কভার করা সম্ভব না, কমপ্লিকেটেড পার্ট, সেগুলো তৈরি করার জন্য ওয়াটার কিংবা হচ্ছে লিকুইড প্রেসার কিংবা হচ্ছে রাবার, রাবারও তো হচ্ছে অনেকটা লিকুইডের মতোই বিহেভ করে না? রাবার তুমি যখন যে পাত্রে রাখবা সেই পাত্রের আকার কিন্তু ধারণ করে। আমি কি ভুল বলেছি? না স্যার। রাবার দিয়েও চাইলে তুমি প্রেসারাইজ করতে পারো, কিংবা হচ্ছে ফ্লুইড দিয়ে এয়ার কিংবা হচ্ছে তুমি ওয়াটার দিয়ে প্রেসারাইজ করলে তাহলে শীট মেটালটা ওই লোকেশন, আনরিচেবল লোকেশন গুলোতেও রিচ করতে পারবে। স্যার আজকে স্যার শেষ করে দেই স্যার। স্যার এখানে তো হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার দরকার। এটা ডিপেন্ড করবে যে তুমি যে প্রেসারটা কতটুকু লাগবে সেটা তোমার শীটের থিকনেসের উপর ডিপেন্ড করবে, শীটের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। জি স্যার। স্যার এটা হট ওয়ার্কিং প্রসেসে করা যেত না স্যার? হট ওয়ার্কিং প্রসেসেও তুমি কি করতে পারতা? ডাই পাঞ্চ এটা স্যার একটু হিট আপ করে নিলে তাহলে স্যার ইজি হতো না হাই প্রেসারাইজ করাটা স্যার? তখন লিকুইডের সাথে তো সমস্যা করতে পারতো। আমার ডায়াফ্রাম যেটা আছে সেটা মেল্ট হয়ে যাবে, কিংবা হচ্ছে ওয়াটার যদি থাকে সেক্ষেত্রে কি হবে, কুল হয়ে যাবে ওয়াটার। জি স্যার বুঝতে পারছি। অনেকগুলো আগে আছে, একটু থিঙ্ক করতে হবে, বুঝছো? থিঙ্ক করলে তোমরা ইয়েগুলো ফাইন্ড আউট করতে পারবা। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে টিউব ড্রয়িং। এটা তোমরা হচ্ছে বিআরবি ক্যাবলসে যখন যাবা তখন দেখতে পাবা একটা লার্জার যে সিলিন্ডার, এই লার্জার সিলিন্ডারটাকে এদিক থেকে যখন টানা হয় একটা ডাইয়ের মধ্য দিয়ে পাস করে তখন হচ্ছে স্মলার ডায়ামিটার ওয়্যার তৈরি করা হয়, ঠিক আছে। একটা লার্জার ইয়ে থেকে স্মলার ওয়্যার তৈরি করা হয় কন্টিনিউয়াস পুলিং এর মাধ্যমে, ঠিক আছে। এটা হট স্টেজেও করা যায় আবার কোল্ড স্টেজেও করা যায়। স্যার এটা কি স্যার ওই স্বর্ণের দোকানে ব্যবহৃত হয় না? এটা মোস্টলি ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তো হতে পারে, আমি দেখি নাই স্বর্ণের আইডিয়া নেই।
হচ্ছে এটা সিগনিফিকেন্টলি লার্জ ডায়ামিটার থাকে এদিকে, এদিকে যখন টানা হয় ম্যাটেরিয়ালটা কন্টিনিউয়াস বের হতে থাকে। বুঝতে পারছো? মানে এটা তোমার বিআরবি কেবল থেকে যখন যাওয়ার যদি সুযোগ হয়, যদি আমাদের পরিবেশ ঠিকঠাক হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেখতে পাবা কিভাবে ওয়্যার ড্রয়িং করা হয়। কারণ হচ্ছে এগুলা হচ্ছে বেসিক্যালি লার্জ প্রোডাক্ট গুলো নিয়ে আসা ইজিয়ার কম্পেয়ার টু স্মলার প্রোডাক্ট। কেন বলো তো? কেউ বলতে পারবা? স্যার শিপিং কস্ট কমে যায় স্যার, জায়গা কম, কস্ট কমে যায়, ভলিউমটা কমে যায়। ঠিক আছে? ওকে, ড্রয়িং এর আরেকটা হচ্ছে এমবসিং। এরকম টিন তো দেখছো, এখন অনেক দেখা যায়, তাই না? একটু কি থাকো স্যার, টাইম শেষ স্যার। এটা এই স্লাইডে শেষ করব, ঠিক আছে? তো এমবসিং এরকম টিন তো দেখছো, ঠিক কি না? স্যার সব ধরনের টিনে তো এমবসিং না স্যার। না, ওইটা হচ্ছে রোলিং। তোমার ইয়া যেটা সেটা হচ্ছে রোলিং। ওই যে ঢেউটিন, যেটা ঢেউটিনটা হচ্ছে রোলিং। এটা হচ্ছে রোলার থাকে এরকম টাইপের। সরি, আই এম ভেরি ব্যাড ইন হ্যান্ড ড্রয়িং। ঠিক আছে? দিয়ে এরকম ঢেউ টাইপের থাকে, ঠিক আছে? এখানে দুইটা রোলার থাকে, রোলার মধ্যে দিয়ে যখন পাস করে তখন ঢেউ তৈরি হয়। বাট এটার ক্ষেত্রে হচ্ছে পাঞ্চ করে করতে হয়, ঠিক আছে? শীট মেটালটাকে এখানে রেখে, মানে ওই নির্দিষ্ট ডাইমেনশন এখানে দেওয়া থাকে, কিরকম হবে দেখতে সেটার মতো ডাই থাকে, সে ডাইয়ের মধ্যে রেখে পাঞ্চ করলে এটা এরকম তৈরি হয়। আর এরকম দেওয়ার সুবিধাটা কি বলতে পারবা? ঢেউটিনকে ঢেউ দেওয়া হয় কেন? স্যার যাতে বেন্ড না হয়ে যায় স্যার। ফ্ল্যাট থাকলে তার রিজিডিটি থাকে না। বাট যখনই তুমি এরকম টাইপের এমবোস করবা কিংবা হচ্ছে তুমি ঢেউ দিবা, সাইনোসয়েডাল ওয়েভ দিবা, তখন তুমি সেক্ষেত্রে এটার রিজিডিটিটা অনেক বেড়ে যায়। তোমার যদি কারো কাছে পেপার থেকে থাকে তাহলে এটা এক্সপেরিমেন্ট করতে পারবে। একটু বেন্ড করে ধরলে স্টেডি থাকে, তাই না? অস্ত্র করে ধরলে। স্যার ক্লাসে দেখাইছিলেন আপনি। ক্লাসে দেখাইছিলাম কিভাবে ওই ফার্স্ট ক্লাস। কারণ কি স্যার? রিজিডিটি, বেন্ডিং করলে তোমার হচ্ছে রিজিডিটি বেড়ে যায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমার মনে হয় আমার গেস্ট এসেছে দুজন, টাইমও শেষ হয়ে গেছে।